ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে যেটা পড়বো আমরা এখন স্লাইড শেয়ারিং এর মাধ্যমে সেটা এখন আপনাদের দেখাচ্ছি। আজকে আমরা পড়বো অভিধান নিয়ে। আপনারা সবাই জানেন ডিকশনারি কথা সবাই শুনেছেন। ডিকশনারি, আমরা সবাই ডিকশনারির ছোটবেলা থেকেই শুনেছি। অনেকে আছে বাংলা যদি বলি অভিধানটা নিয়ে আসো তো, হয়তো তখন একটু চিন্তা করবো অভিধান আবার কি। যদি ডিকশনারি নিয়ে আসো এক দৌড়ে যা নিয়ে আসবে। আমরা ইংরেজি শব্দের সাথে বেশি পরিচিত। আমরা আজকে সেই অভিধান নিয়ে আলোচনা করব। আমরা এখানে বলেছি ডিকশনারিজ, এই জন্য বলছি যেহেতু অনেক ধরনের ডিকশনারি আছে। তো বাংলায় যদি বলি তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে অভিধান বা ডিকশনারিজ। তো প্রথমেই আমরা অভিধান নিয়ে একটু তার ব্যুৎপত্তিগত আলোচনা করব। সেটা হচ্ছে যে শব্দময় এই বিশ্বে শব্দের যে কোনো ধরনের অর্থ, উৎস, অথবা যদি আমরা বলি যে এটার ব্যবহার বিধি বা তার উচ্চারণটা কি রকম হবে, এগুলো জানতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত যে সঙ্গী সেটা হচ্ছে অভিধান। আমাদের অভিধানের দিকে তাকিয়ে থাকবে। আমি পড়াশোনা করতেছি, হঠাৎ করে মনে হলো এটা আবার কোন শব্দ, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, যে কোনো ভাষারই হোক না কেন, তখন আমাদের হয়তো ওই শব্দের অর্থটা জানার জন্য, বোঝার জন্য বা তার উচ্চারণটা কি হবে সেটা জানার জন্য আমরা কিন্তু সবাই ডিকশনারি খুঁজে থাকি, ডিকশনারির সাহায্য নিয়ে থাকি। তো যেমন উদাহরণস্বরূপ বলি, একবার সুনামি হলো। তো সুনামির বানান যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ডিকশনারি থেকে কখনোই খুঁজে বের করতে পারবেন না। হয়তো সুনামি মনে হয় যে অনেকে ভাবে যে এটা এস দিয়ে হবে, আসলে যদি আপনারা দেখেন তাহলে সুনামির বানানটা টি দিয়ে শুরু হয়। তো ডিকশনারিতে যাওয়ার আগে আপনাকে হয়তো কোনো শব্দের বানানটাও জানা থাকতে হবে, কারণ পড়তে পড়তে তো আমরা শব্দটা পেয়ে যাই, তখন তার ফুল মিনিংটা কি, তার উচ্চারণটা কি, এটা জানার জন্য আমরা ডিকশনারি দেখে থাকি। তো অভিধান শব্দটির যে ব্যুৎপত্তিগত অভি, যাকে আমরা সম্যক বলে থাকি, আর ধারণ পূর্বক, অন বি অর্থাৎ যাতে অর্থ সম্যকভাবে ধৃত হয় বা যার দ্বারা অর্থের সম্যক রূপ প্রকাশ পায়, তাকে আমরা অভিধান বলি। তবে ডিকশনারি বা অভিধান বর্তমানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এটা আর কোনো ধরনের শুধু যে ওখান থেকে শব্দের অর্থই জানবো এমন একটা কিছু তা না, আর এর যে পরিধি সেটা এখন অনেক বেড়ে গিয়েছে। একটি ভাষার সমস্ত শব্দের অর্থ, এটার প্রয়োগ বিধি, উচ্চারণ, ব্যাকরণগত পরিচয় এবং শব্দাংশ যাতে লিপিবদ্ধ থাকে, তাকেই আমরা অভিধান বলে থাকি। এটা কে এ ক্যাসের এবং উমা হায়ারম্যাথের মত। তাছাড়া যদি আমরা অভিধান শব্দের বানান, অর্থ, উচ্চারণ, প্রতিশব্দ, পরিভাষা, প্রতিবর্ণ বা ব্যাকরণ বিষয়ক নির্দেশনা, এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। একটি শব্দ বাক্যের মধ্যে কত অর্থে প্রযুক্ত হতে পারে তাও কিন্তু আমরা অভিধান থেকে জানতে পারি। বেশিরভাগ অভিধানেই পরিশিষ্ট থাকে, ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় বহু খুঁটিনাটি তথ্য সেখানে সংকলিত থাকে, যা অনেক সময় গাইড বইয়ের মতো কাজ করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার অভিধানের সংজ্ঞায় কিন্তু বলা হয়েছে যে অভিধান হচ্ছে শব্দের একটা তালিকা, যাতে এগুলো সম্বন্ধে যাবতীয় তথ্য থাকে। তো শব্দ এবং তাদের অর্থ কিভাবে বিভিন্ন জাতির সামাজিক সাংস্কৃতিক উপাদান, যেমন বাণিজ্য বলেন, প্রযুক্তি বলেন, বিনোদন বলেন, জীবনধারা, রাজনীতি, বিশ্বায়ন ইত্যাদির প্রভাবে কিন্তু ধীরে ধীরে একটা সংহত রূপ ধারণ করেছে এবং ক্রমাগত পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যায়, তারই একটা নিদর্শন কিন্তু হচ্ছে অভিধান। সাম্প্রতিক সময়গুলোতে অভিধানের ভুবনে যুক্ত হয়েছে ছবি এবং দৃশ্যগত তথ্য এবং শ্রবণ সুবিধা। কিরকম, ধরেন আপনি যদি অনলাইন ডিকশনারি দেখেন, হয়তোবা আপনি বাংলা যখন একটা হার্ড কপি নিয়ে দেখবেন সেখানে তো আর শুনতে পারবেন না, কিন্তু এই অনলাইন ডিকশনারি গুলোতে যে সুবিধাটা আছে, একটা শব্দের উচ্চারণটা কেমন হবে এবং তার প্রয়োগ বিধিগুলো কেমন আছে সেটা আপনি ওখান থেকে জানতে পারবেন। উচ্চারণে ক্লিক করবেন, কানে হেডফোন থাকবে, না থাকলেও সমস্যা নেই, যদি শোনার মতো কোনো ব্যবস্থা থাকে তাহলে আপনি সেটা যতবারই ক্লিক করবেন ওই শব্দের মধ্যে সাউন্ডে, ততবারই তার উচ্চারণটা আপনি শুনতে পারবেন। এটাকে বলা হচ্ছে শ্রবণ সুবিধা। অভিধানের অঙ্গসজ্জা ও উপস্থাপনায় কিন্তু অনেক ধরনের বৈচিত্র্য আমরা লক্ষ্য করে থাকি। তাছাড়া বিভিন্ন শ্রেণীর ব্যবহারকারী, যেমন ধরেন শিক্ষক হিসেবে আমাকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা করার সময় আমি অনেক শব্দের মানে জানি না, সেগুলো আমি দেখে থাকি। শিক্ষার্থীরা আপনারা ঠিক অনুরূপ ভাবে
প্রকৌশলী, চিকিৎসক, স্থপতি, যত শিশু যারা ছোট ছোট বাচ্চা যারা তারাও কিন্তু প্রয়োজনের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের অভিধান যে বাজারে বের হয়েছে সেগুলো আমরা কিনে আমাদের ব্যবহার করে থাকি এবং আমাদের প্রয়োজনটাকে মিটিয়ে থাকি। তাছাড়াও ওয়েব প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন এবং শব্দগত বৈচিত্র্যের মাধ্যমে অভিধান নিজেকে 21 শতকের ব্যবহারকারীদের বহুমাত্রিক প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় ব্যাপৃত আছে এবং এটা চলমান, চলতে থাকবে। এবার আমরা একটু অভিধানের ইতিহাস, হিস্ট্রি অফ ডিকশনারি যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব ইতিহাসের সর্বপ্রাচীন অভিধানের নিদর্শন পাওয়া যায় 2300 খ্রিস্টপূর্বাব্দে আক্কাদীয় সাম্রাজ্যে। সে সময় কিউনিফর্ম ফলকে রচিত হয়েছিল সুমেরীয় আক্কাদীয় ভাষার একটা দ্বিভাষিক অভিধান। আধুনিক সিরিয়ার অ্যাবলা অঞ্চলে এটি আবিষ্কৃত হয়েছে। খ্রিস্টপূর্ব 3য় শতকে রচিত এরিয়া নামে একটি চীনা অভিধান হচ্ছে বিশ্বের প্রাচীনতম একভাষিক অভিধান। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে গ্রিক পণ্ডিত ফিলিটাস অফ কস ওনার নাম, উনি বিশৃঙ্খল শব্দাবলী নামে একটা শব্দভাণ্ডার রচনা করেছিলেন, যেটিতে হোমার ও অন্যান্য সাহিত্যিকদের লেখা থেকে দুর্বোধ্য শব্দগুলোকে ব্যাখ্যা করা হয়েছিল। সংস্কৃত ভাষার সর্বপ্রথম অভিধান অমর কোষ রচিত হয়েছিল 4র্থ খ্রিস্টাব্দে। রচনা করেছিলেন অমর সিং নামে একজন ব্যক্তি, এক পণ্ডিত। এটিতে 10,000 শব্দের অর্থ প্রদান করা হয়েছিল। আবার জাপানি ভাষায় সর্বপ্রথম যে অভিধান লিখিত হয়েছিল 682 খ্রিস্টাব্দে। 1320 খ্রিস্টাব্দে আমির খসরু খালিক ই বাড়ি নামে একটা অভিধান সংকলন করেন, যাতে হিন্দি, ফার্সি ভাষার শব্দ স্থান পেয়েছিল। আরবি ভাষায় 8ম থেকে 14দশ শতকে বেশ কয়েকটা অভিধান সংকলিত হয়েছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল খ্রিস্টীয় 13দশ শতকে রচিত লিসান আল আরব এবং 14দশ শতকে সংকলিত আল কামুস আল মুহিত অভিধান। রচনায় গ্রিস এবং রোমানদের অবদান কিন্তু স্মরণীয়, বা তাদের অবদান অনেক বেশি। খ্রিস্টপূর্ব বা খ্রিস্টীয় 1ম শতক থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত অভিধান চর্চা চালিয়ে যায় তারা। আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারে বিখ্যাত গ্রন্থাগারে অ্যারিস্টোফিনিস গ্রিক শব্দ সংকলনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ধ্রুপদী যুগে গ্রিক শব্দভাণ্ডারের উৎপত্তি ও বিবর্তন নিয়ে তিনি প্রচুর গবেষণা করেছেন। খ্রিস্টীয় 1ম শতকের ব্যাকরণবিদ অ্যাপোলোনিয়াম গ্রিক সাহিত্যিক হোমারের রচনাকর্মে ব্যবহৃত শব্দের সংকলন এবং অর্থ মূল্যায়ন, এভাবে বহু ব্যাকরণবিদ এই ব্যাকরণ নিয়ে কাজ করে গেছেন। তো বাংলা অভিধানের সূচনাটা দ্বিভাষিক অভিধানের মাধ্যমে হয়। প্রথম বাংলা অভিধান যেটা বের হয়েছিল ভোকাবুলারিও এম আইডিওমা বেঙ্গলা ই পর্তুজি নামে পর্তুগিজ পাদ্রি ম্যানুয়াল দা আসুআউ কর্তৃক সংকলিত। তিনি ঢাকা অঞ্চলের ধর্মপ্রচারে নিয়োজিত ছিলেন। এই অভিধান 1743 সালে লিসবন শহর থেকে রোমান হরফে মুদ্রিত হয়। পৃষ্ঠা সংখ্যা ছিল 602। বাংলা হরফে মুদ্রিত এবং কলকাতা থেকে প্রকাশিত প্রথম বাংলা অভিধানের নাম ইংরেজি ও বাঙালি ভোকাবুলারি, এটা 1793 এবং পৃষ্ঠা সংখ্যা ছিল 445। বাংলা ভাষায় প্রথম সুবৃহৎ অভিধান রচনার কৃতিত্ব হেনরি পিটার ফরস্টারের। 1799 সাল থেকে 1802 সালে তিনি 2 খণ্ডে 844 পৃষ্ঠায় বাংলা ইংরেজি অভিধান প্রকাশ করেন। তো এরকম অনেক অনেক ইতিহাস আছে। আমি একটু আধুনিক দিকে আসতে চাই। 1955 সালে ঢাকায় বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর বাংলা অভিধানের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈয়দী উদ্যানের অপোজিটে আপনারা সবাই জানেন যে সেখানে বাংলা একাডেমি আছে, যেখানে বইমেলা হয়। এটা 1955 সালে প্রতিষ্ঠা হয়। এটা হওয়ার পরেই বেসিক্যালি অভিধানের ক্ষেত্রে নতুন একটা মাত্রা যুক্ত হয়। প্রতিষ্ঠার পরবর্তী 30 বছর বাংলা একাডেমি প্রায় 60টি অভিধান জাতীয় গ্রন্থ প্রকাশ করে। এই প্রতিষ্ঠানের আঞ্চলিক ভাষার অভিধান 1965 সালে, ব্যবহারিক বাংলা অভিধান 1974 সালে, ছোটদের অভিধান আছে সেটা 1983 সালে, চরিতা বিধান 85 সালে, উচ্চারণ অভিধান 89 সালে, বাংলা সংক্ষিপ্ত বাংলা অভিধান 1992 সালে, সমকালীন বাংলা ভাষার অভিধান 1993 সালে, ইংলিশ বেঙ্গলি ডিকশনারি যেটা বহুল প্রচলিত এবং অনেকেই আছেন এটা খুব পছন্দ করেন। এই ডিকশনারিটা 1993 সালে প্রথম বের হয়েছিল। আবার বেঙ্গলি ইংলিশ ডিকশনারি আমরা দুটোই আমাদের রাখা উচিত, যে ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ অ্যাটলিস্ট। 1994 সালে এটা বের হয়েছিল। বানান অভিধান তারা বের করেন 1994 সালে, সহজ বাংলা অভিধান 1955 সালে, লেখক অভিধান 1900। এইভাবে অসংখ্য প্রকাশনা বাংলা একাডেমি বের করেছে। তার মধ্যে যে দুইটা অভিধান সবচেয়ে বেশি
জনপ্রিয়তা পেয়েছে সেটা হচ্ছে বাংলা ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। এই হলো অভিধানের একটা ইতিহাস। আমরা এখন অভিধানের ব্যবহার ক্ষেত্র সম্পর্কে একটু দেখব। যদি আপনারা খেয়াল করেন যে মানুষ মূলত শব্দের অর্থ খোঁজার জন্যই কিন্তু অভিধানটা ব্যবহার করে। তারপর অভিধানের উপযোগিতা কেবল এর মধ্যে সীমাবদ্ধ নয়, বিশেষ করে আধুনিক কালে অভিধানের যে পরিধি বিস্তৃত হয়ে এর প্রয়োগ এবং ব্যবহারে বহুমাত্রিকতার সৃষ্টি হয়েছে। তো আমরা একটু অভিধানের যে ব্যবহারগুলোর কথা খেয়াল করি, তাহলে অভিধান কিন্তু শব্দের সংজ্ঞাটা প্রদান করে। বেসিক্যালি সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে অভিধানের গুরুত্ব এতই বেশি যে আলেকজান্ডার থ্রেও অভিধানকে ডিকশনারি না বলে ডেফিশনারি অর্থাৎ ডেফিনিশন, যেহেতু সংজ্ঞার জন্য ডেফিনিশনারি বলারই পক্ষপাতী ছিলেন, অর্থাৎ যেহেতু সংজ্ঞা প্রদান করতেছে এই জন্য ডেফিনিশন প্লাস ডিকশনারি একসাথে ডেফিনিশনারি। সহজ, জটিল, প্রচলিত, দুষ্প্রাপ্য, সাহিত্যিক, কারিগরি, আঞ্চলিক নানা শব্দের অর্থ জানার জন্য তাই আমাদের অভিধানের দ্বারস্থ হতেই হয়। 2 নম্বরে বললাম যে অর্থ প্রদানের পাশাপাশি শব্দের বানান এবং ব্যবহার বিধি জানার জন্য কিন্তু আমরা অভিধানের ব্যবহার করে থাকি। বেশিরভাগ মানুষ শব্দের বানান এবং প্রয়োগ নীতি নিয়ে সংশয়ে ভোগেন। এই সংশয় দূর করার জন্য অভিধান একান্ত প্রয়োজনীয়, কারণ প্রয়োগ বাক্যের মাধ্যমে শব্দের সঠিক ব্যবহারের সাহায্য করে অভিধান। আর 3 নম্বরে বলছি যে শব্দের উচ্চারণ ও শব্দাংশ, যাকে আমরা সিলেবি বলি, সংক্রান্ত তথ্যের জন্য অভিধান একান্ত প্রয়োজনীয়। উচ্চারণের ধ্বনি রীতি বোঝানোর জন্য প্রতীক চিহ্নের ব্যবহারের মাধ্যমে শব্দের সঠিক উচ্চারণ আয়ত্তে সাহায্য করে অভিধান। অভিধানের অনলাইন এবং ইলেকট্রনিক সংস্করণ থেকে শোনার মাধ্যমে শব্দের উচ্চারণ জেনে নিতে পারি আমরা। তারপর 4 নম্বরে বলছি যে অভিধানে শব্দের উৎস নির্দেশনা করা থাকে। কোন উৎস থেকে শব্দটাকে নেওয়া হলো এটা বলা থাকে। শব্দের উৎপত্তির ইতিহাস জানা থাকলে পাঠক সঠিকভাবে সেটি প্রয়োগ করতে পারবেন। 5 নম্বরে বলছি যে অভিধানে শব্দের যে পদ নির্দেশ এটা করা থাকে, ফলে শব্দের শ্রেণীবিভাগ সম্বন্ধে জানার জন্য এবং সংশয় থাকলে তা দূর করার জন্য অভিধানই সবচেয়ে সহজ একটা মাধ্যম হিসেবে পাঠকের সামনে উপস্থিত হয়। তারপরে 6 নম্বরে বলছি যে সাধারণ অভিধানে অনেক শব্দের অর্থ নির্দেশের পাশাপাশি সমার্থক শব্দও কিন্তু দেওয়া থাকে। অর্থাৎ সমার্থক শব্দ সম্বন্ধে আরো বেশি জানার প্রয়োজন হলে সমার্থক এবং বিপরীতার্থক শব্দের যে অভিধান বের করা হয় এর সাহায্য নিলে আপনি প্রচুর পরিমাণে জানতে পারবেন। আর 7 নম্বরে বলছি যে সচিত্র অভিধানে লেখার পাশাপাশি ছবি এবং নানা ধরনের চিত্র সহায়িকা অর্থাৎ ভিজুয়াল যে এইডস এটা থাকে। এসব ছবির সাহায্যে শব্দের অর্থ এবং প্রকৃতিকে আরো স্পষ্ট করে তোলা যায়। আর 8 নম্বরে আমরা বলছি যে অনলাইন এবং ইলেকট্রনিক অভিধানে ক্রস রেফারেন্সের একটা সুবিধা আছে। শব্দের প্রয়োগ, ইতিহাস, ব্যবহার বিধি, রূপান্তর ইত্যাদি জানার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করে অন্যান্য ওয়েব উৎসে আমরা গমন করতে পারি। হাইপার লিঙ্কটা হচ্ছে যে আপনার ওই যে হাত চিহ্ন, যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন যে জায়গায় গেলে হাতের চিহ্নটা আসে সেটাকে আমরা হাইপার লিঙ্ক বলি, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা রেফারেন্স হিসেবে চলে যাওয়া। সেটাও কিন্তু আমাদের সাহায্য। এখন অভিধানের ব্যবহার ক্ষেত্র আমি যে কটা বললাম এটাই যে লিমিটেড তা কিন্তু না, এছাড়া আরো অনেক ব্যবহার বিধি আছে। আমি শুধুমাত্র যেগুলো মূল অভিধানের ব্যবহার ক্ষেত্র সেগুলো এখানে উল্লেখ করেছি। তারপরে আমরা এখন অভিধানের প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। টাইপস অফ ডিকশনারিজ। অভিধান সাধারণত 2 ধরনের হয়, একটা হলো সংক্ষেপিত যাকে আমরা অ্যাব্রিজড এডিশন বলে থাকি, আর একটা হচ্ছে বিস্তারিত আনএব্রিজড। সংক্ষেপিত অভিধান সাধারণত বৃহত্তম কোন অভিধানের উপর ভিত্তি করে প্রকাশিত হয়। যেমন 2 খণ্ডের শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে পৃষ্ঠা সংখ্যা 3900 মতো, কিন্তু এটি যে অভিধানের উপর ভিত্তি করে সংকলিত হয়েছে সেই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি মোট 20 খণ্ডে প্রকাশিত হয়েছে, যার সর্বমোট পৃষ্ঠা সংখ্যা 22,000। সংক্ষেপিত অভিধানের উদ্দেশ্য নির্বাচিত শব্দের এমন একটা সংকলন পাঠকের হাতে তুলে দেওয়া যাতে তিনি প্রয়োজনীয় শব্দগুলো সহজে খুঁজতে পারেন। আর বিস্তারিত বা অসংক্ষেপিত, যেটা সংক্ষেপিত নয়, অভিধানের পরিধি হচ্ছে অত্যন্ত ব্যাপক। এখানে প্রয়োগ বিধি, উচ্চারণ নীতি, উৎস নির্দেশনা সহ একটি ভাষার সম্পূর্ণ শব্দ ভান্ডারকে পাঠকের সামনে তুলে ধরাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। সংক্ষেপিত অভিধানে যেখানে কেবল শব্দের সংজ্ঞা, পদ উচ্চারণ এবং প্রয়োগ বিধির স্থান পায়, বিস্তারিত অভিধানে শব্দের বিভিন্ন বানান, উৎপত্তির ইতিহাস, প্রয়োগের ইতিহাস, বিবর্তনের ধারা, প্রয়োগ বিধি সংক্রান্ত দীর্ঘ টিকা ও উদাহরণ, সমর্থক শব্দ, ছবি ইত্যাদি ইত্যাদি এখানে যুক্ত করা হয়। এছাড়াও বিশেষায়িত অভিধানের শব্দের বিশেষ দিক যেমন উৎপত্তির ইতিহাস এবং সমর্থক শব্দ নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করি। এখন অভিধানের প্রকারভেদে বিশেষায়িত অভিধানের ব্যাপারটা একটু তুলে ধরছি আপনাদের সামনে। এখানে প্রথমে বলছি যে অভিধানের প্রকারভেদের বিশেষায়িত অভিধানের যে ভাগগুলো আছে
সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ব্যুৎপত্তি সংক্রান্ত অভিধান, তারপরে বলছি অপশব্দের অভিধান, যাকে আমরা স্ল্যাং ডিকশনারি বলে থাকি, অপশব্দ। তারপরে হচ্ছে ভাব অভিধান, যাকে আমরা থ্যাসারাস বলি ইংরেজিতে। ভাব অভিধান বলে অনেকে চিনবে না, কিন্তু থ্যাসারাস বলে আমরা অনেকেই চিনবে। দ্বিভাষিক অভিধান, ডুয়েল ল্যাঙ্গুয়েজ ডিকশনারি, যেটা দুইটা ভাষা, দ্বিভাষিক। আঞ্চলিক ভাষার অভিধান, যাকে আমরা বলে থাকি ডায়ালেক্ট ডিকশনারি। আর একটা প্রয়োগ অভিধান অর্থাৎ ইউজেস ডিকশনারি। আমি একটু আপনাদের একটু এই বিশেষায়িত যে অভিধানগুলোর কথা বললাম সেটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করি। প্রথমটা আমরা বললাম যে ব্যুৎপত্তি সংক্রান্ত অভিধান, নামটাই কিন্তু বলে দিছে, ইটাইমোলজিক্যাল ডিকশনারি, অর্থাৎ এই অভিধান শব্দের যে ব্যুৎপত্তিগত ইতিহাস এটা প্রদান করবে, সঙ্গে নানা রচনাকর্ম থেকে দৃষ্টান্ত প্রদর্শিত হয়, মানে উদাহরণস্বরূপ আপনাদের সামনে এটাকে তুলে ধরা হবে। নামটাই হচ্ছে ব্যুৎপত্তি সংক্রান্ত অভিধান। তাহলে সেটা কি করবে, শব্দের যে ব্যুৎপত্তিগত ইতিহাস এটা পাঠকের সামনে তুলে ধরবে। তারপরে বলছি অপশব্দের অভিধান, অর্থাৎ স্ল্যাং ডিকশনারি। এখন অপ বা স্ল্যাং তো আপনারা জানেন গালি দেওয়া, খারাপ শব্দ ডিকশনারিও আছে। দৈনন্দিন জীবনে অনানুষ্ঠানিক পরিবেশে ব্যবহৃত শব্দের অর্থ বা প্রয়োগ নীতি নিয়ে এই অভিধান। এর মধ্যে পারিভাষিক শব্দ, অশ্লীল শব্দ এবং সাময়িক প্রয়োজন মেটানোর উদ্দেশ্য ব্যবহৃত ক্ষণস্থায়ী শব্দ এখানে স্থান পায়। তারপরে আমরা বলছি ভাব অভিধান, থ্যাসারাস। ভাব অভিধান হচ্ছে নিয়ন্ত্রিত শব্দ ভান্ডার, এতে সমার্থক ও বিপরীতার্থক শব্দ প্রদান করা হয়। তারপর দ্বিভাষিক, নাম বলে দিচ্ছে ডুয়েল ল্যাঙ্গুয়েজ ডিকশনারি, অর্থাৎ দ্বিভাষিক অভিধানে দুটি অংশ থাকে। প্রথম অংশে থাকে কোনো এক ভাষার শব্দ সমূহের অভিধান এবং অন্য একটি ভাষার সেসব শব্দের অর্থ। দ্বিতীয় ভাগে একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ এখানে দ্বিতীয় ভাষার শব্দ সমূহ এবং প্রথম ভাষার সেগুলোর সংজ্ঞা দেওয়া, উল্টা। আর আমরা বললাম 5 নম্বরে আঞ্চলিক ভাষার অভিধান। বোঝাই যাচ্ছে ডায়ালেক্ট ডিকশনারিটা কি, একটি ভাষার বিভিন্ন যে উপভাষা বা আঞ্চলিক ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ বা প্রয়োগ নীতি এসব অভিধানে অন্তর্ভুক্ত হয়। এগুলোর মধ্যে কিছু অপভাষাও থাকতে পারে, কারণ কথায় আছে যে এক দেশের গুলি আর এক দেশের গালি। তো এই জন্য আঞ্চলিক ভাষার অভিধানের অপশব্দের কথা এই জন্যই বলা হচ্ছে। আর একটা হচ্ছে প্রয়োগ অভিধান, অর্থাৎ ইউজেস ডিকশনারি, শব্দের অতীত ব্যবহার বা প্রয়োগের সঙ্গে তুলনা করে বর্তমানে সেটি কিভাবে ব্যবহৃত হওয়া উচিত তার নির্দেশনা থাকে এই ধরনের অভিধানে। তো এই হলো অভিধানের, আমাদের বিশেষায়িত অভিধানের আলোচনা। এরপরে আমরা দেখব হচ্ছে মূল্যায়ন আমরা কিভাবে করব। আমরা আমাদের যে অভিধানটা সেটা আমরা কিভাবে ইভ্যালুয়েশন করব। তো পাঠকের হাতে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক অভিধানটি তুলে দেওয়ার জন্য অভিধানের যথাযথ মূল্যায়ন প্রয়োজন হয়। কারণ আপনি যখন আপনার গ্রন্থাগারের জন্য একজন লাইব্রেরিয়ান হিসেবে একটা অভিধান কিনবেন, আপনি যদি মূল্যায়ন প্রক্রিয়াটা সঠিকভাবে স্বচ্ছভাবে করতে না পারেন, তাহলে আপনি কখনোই সঠিক যে ডিকশনারি আপনার পাঠকের জন্য প্রয়োজন তা করতে পারেন না। এই জন্য অভিধানের মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি দিকে নজরে রাখা জরুরি। এর মধ্যে প্রামাণ্যতা এবং নির্ভুলতার মতো গুণ যেমন রয়েছে, তেমনি রয়েছে ভক্তির যথার্থতা এবং বিন্যাসের মতো বিষয়। সাম্প্রতিককালে অনেক অভিধানে মুদ্রিত সংস্করণের পাশাপাশি ইলেকট্রনিক সংস্করণও পাওয়া যাচ্ছে। এ কারণে মুদ্রিত এবং ইলেকট্রনিক সংস্করণের বৈশিষ্ট্য সমূহের পারস্পরিক তুলনা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আমরা এখন কোন কোন বিষয়গুলো আমাদের মূল্যায়নের ক্ষেত্রে কনসিডার করতে হবে সেটা আপনাদের সামনে বলছি। প্রথমে হচ্ছে সংকলক ও প্রকাশক, অর্থাৎ কম্পাইলার এন্ড পাবলিশার। তারপর হচ্ছে নির্ভুলতা ও সাম্প্রতিকতা, অর্থাৎ একুরেসি এন্ড কারেন্সি। তারপর হচ্ছে কাঠামো, ফরম্যাটটা কি হবে। তারপর হচ্ছে পরিধি, স্কোপ, এবং 5 নম্বর হচ্ছে সমজাতীয় অভিধানের সঙ্গে তুলনা করা, কম্পেয়ারিং সিমিলার ডিকশনারিজ। একটু একটা করে বলি। প্রথমটাকে আমরা বললাম সংকলক এবং প্রকাশক, অর্থাৎ অভিধানের ক্ষেত্রে সংকলকের গুরুত্ব বিচার অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ বৃহদাকৃতির ব্যাপক ভিত্তিক অভিধানগুলো সংকলক বা সম্পাদনার সাথে বিশেষজ্ঞদের বড় একটা দল যুক্ত থাকে। আপনারা যদি কখনো বাংলা একাডেমির ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশটা নেন, দেখবেন একটা মানে একজন সম্পাদক থাকেন এবং পরে একটা সম্পাদনা পরিষদ থাকে যারা এই কাজটা করেন। একটা কথা মনে রাখতে হবে, ডিকশনারি কখনো কেউ লিখেন না, এটা সম্পাদনা করেন লেক্সিওগ্রাফার। ওকে, তো এই কারণে প্রকাশনা কর্তৃপক্ষের সুনাম বা সামর্থ্যের বিচারই বরং সহজতর।
বাংলা ভাষার অভিধানের জন্য বাংলাদেশের বাংলা একাডেমি এবং ভারতের পশ্চিমবঙ্গের বঙ্গ বাংলা আকাদেমি বলে ওরা, সাহিত্য সংসদ, দেব সাহিত্য কুটির নির্ভরযোগ্য প্রকাশক হিসেবে খ্যাত। ইংরেজি অভিধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে হাউটন মিফলিন মিডিয়ার ওয়েবসাইট, এই ক্যামব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, তারপর আছে ম্যাকমিলান, তারপর আছে ডর্লিং কিন্ডার্সলি, এই বিভিন্ন ধরনের সচিত্র অভিধানের জন্য বিশ্বজুড়ে এদের একটা সুনাম বা খ্যাতি রয়েছে। অভিধান সংকলক তথা কর্তৃপক্ষের মূল্যায়নের জন্য সমালোচনা গ্রন্থ, পাঠকদের যে সমালোচনা, মেইলিং লিস্ট ও ব্লগে প্রকাশিত রিভিউ গুলো কিন্তু আপনাকে এই সিলেকশনের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। তাহলে সংকলক এবং প্রকাশক, যেহেতু বইয়ের ক্ষেত্রে আমি একটু বলে রাখি আপনাদের, আমরা যখন কোনো বই কিনি তখন কিন্তু লেখকের ব্যাপারটা দেখি যে লেখকটা কে। তো এখানে তো আর কোনো বইয়ের ডিকশনারিতে কোনো লেখক হয় না, এটা হয় সংকলক। এই জন্য আমরা সংকলক এবং প্রকাশক কারা প্রকাশ করছে সেটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াবে। তারপরেই হচ্ছে নির্ভুলতা এবং সাম্প্রতিকতা, অর্থাৎ একুরেসি এবং কারেন্সির ব্যাপারটা। অর্থাৎ অভিধানের যে নির্ভুলতা এবং সাম্প্রতিকতা বিচারের জন্য তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মানতে হবে। একটা হচ্ছে বানান। এখন যদি এটা ভুল বানান থাকে তাহলে কিন্তু আপনি ভুল পথে পরিচালিত হবেন। তারপর হচ্ছে তার সংজ্ঞা, ডেফিনিশনটা কি আছে, এবং তার প্রয়োগ বিধি। এই একই শব্দের বিভিন্ন মানে হতে পারে এবং তার বিভিন্ন বিভিন্ন প্রয়োগ বিধি হতে পারে। এই জন্য এই তিনটা জিনিস খুবই ভালোভাবেই আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বানান, সংজ্ঞা এবং প্রয়োগ বিধি। বানান হতে হবে একেবারে সাম্প্রতিক, প্রচলিত ব্যবহারের সঙ্গে মিল রেখে বানানের পরিবর্তনের যে প্রতিফলন সেটা থাকতে হবে ডিকশনারিতে। অন্য ভাষা বা ভাষা থেকে আগত শব্দের অনেক সময় কিছুটা ভিন্ন রূপ পরে বুঝতে পারেন, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। শব্দের সংজ্ঞা হতে হবে সংক্ষিপ্ত এবং সহজ এবং বোধগম্য। এমন কোনো কঠিন সংজ্ঞা দেয়া যাবে না যেটা পাঠক বুঝতেই পারতেছে না, তাহলে লাভ কি? এজন্য সহজ এবং সহজে বোঝা যাবে এমন সংক্ষিপ্ত বোধগম্য সংজ্ঞা হতে হবে। আর ব্যাপক ভিত্তিক অভিধানের শব্দের একাধিক সংজ্ঞা দেওয়া হয়, কিন্তু সংক্ষিপ্ত অভিধানে সাধারণত একটা সংজ্ঞাই থাকে। আর প্রয়োগের ক্ষেত্রে যদি বলি, এক কথায় প্রযোজ্য কোন জায়গায় কোন প্রযোজ্য হবে এবং একটি শব্দ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে যেন ব্যবহৃত হতে পারে, উপযুক্ত দৃষ্টান্ত সহ শব্দের যে ব্যবহার, এই ভিন্নতা তুলে ধরতে হবে যাতে পাঠক সঠিক সময়ে সঠিক শব্দের ব্যবহারটা সঠিক জায়গায় করতে পারে। কোনো কোনো অভিধানে প্রয়োগ বিধির মৌলিক উদাহরণ দেয়া থাকে, আবার কোনটিতে সাহিত্য, বিজ্ঞান, কবিতা ইত্যাদি ক্ষেত্র থেকে উদ্ধৃতিও ব্যবহার করা হয়। তো যেটাই হোক না কেন তার প্রয়োগ বিধিটা যেন নির্ভুলভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা বলছি কাঠামো বা ফরম্যাট। সেটা কি? যে ইন্টারনেটের প্রযুক্তির ক্রম বিকাশ অভিধানের ভুবনে নতুন পরিবর্তনের ঢেউ তুলেছে। প্রযুক্তির পরিবর্তনশীল চরিত্রের কারণে অভিধানের যে কাঠামো সেটাতে অনেক নমনীয়তা এসেছে। ইন্টারনেটের ব্যবহার যখন কম ছিল তখন মিনিমাম ওয়েবস্টার অভিধান কর্তৃপক্ষ অভিধানটির বানান, প্রয়োগ বিধি ইত্যাদি বিষয়ে পাঠকদের কাছ থেকে বছরের 1000-এর মতো চিঠি পেতেন, কিন্তু 2003 সালে তারা পাঠকের কাছ থেকে প্রতি মাসে গড়ে 1000 মেল পান। তাছাড়া পাঠকরা অনলাইনে কোন কোন শব্দ নিয়ে অনুসন্ধান করেন তার খোঁজ অভিধানটির কর্তৃপক্ষ রাখতে শুরু করেন। আর এভাবেই প্রযুক্তির সুবিধা নিয়ে তার অভিধান সংকলনের কাজে নতুন নতুন মাত্রা যোগ করেন। ইন্টারনেট ফ্রি এবং চাঁদা ভিত্তিক দুই ধরনের অভিধানের সংখ্যাই এখন প্রচুর। এর মধ্যে কোনো একটা প্রকাশক প্রকাশ করেন, যেমন মিডিয়াম ওয়েবস্টার অনলাইন, যেটি ফ্রি এবং ফি ভিত্তিক রিসোর্স দুই ভাগে ভাগ করা হয়েছে। গ্রন্থাগারের ওয়েবসাইটের সঙ্গে ধরনের ফ্রি অনলাইন যদি যুক্ত করা থাকে তাহলে পাঠকরা কিন্তু সহজেই পড়ার পাশাপাশি তাদের যখন মনে হবে যে এই শব্দটার মানে আমি জানি না, একটু দেখে নেই, সেটা দেখতে পারেন। বয়স্ক এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য অভিধানের ব্যবহারের বিশেষ সুবিধা থাকা উচিত। যে ব্রেইল সিস্টেম আছে অন্ধদের জন্য, তারা হাতে দিয়ে টাচ করে স্পর্শ করে জানতে পারে, সেই সুবিধাটা রাখা উচিত, যদিও এটা খুবই সীমিত বাংলাদেশে। 4 নম্বরে আমরা বলছি পরিধি বা স্কোপটা কি। অভিধানের পরিধি কি তা এর ভূমিকা অংশে বর্ণিত থাকে। অভিধানটির প্রণয়নের উদ্দেশ্য ও এর বিষয়বস্তু সম্বন্ধে আলোচনার পাশাপাশি শব্দের যে সংক্ষিপ্ত রূপ, মানে আমরা যাকে অ্যাব্রিভিয়েশনস বলে থাকি, সেটা শব্দের আদ্যাক্ষর নিয়ে গঠিত বিশেষ শব্দ বা যাকে আমরা অ্যাক্রোনিম বলে থাকি, উচ্চারণ নীতিমালা, প্রদায়কের নাম ও অভিধান সংকলন এবং প্রকাশকের পটভূমি তুলে ধরা উচিত। এসব তথ্য থেকে জানা যাবে যে রেফারেন্স বিভাগে অন্য যেসব অভিধান আছে এই অভিধান সেগুলোর বিকল্প নাকি সম্পূরক হিসেবে কাজ করছে। তাছাড়া এটি কোন বয়সী বা কোন ধরনের ব্যবহারকারীর জন্য বেশি প্রযোজ্য তাও বোঝা যাবে। যেমন শব্দের উৎপত্তি হতে সংক্রান্ত তথ্য শিশুদের জন্য তেমন দরকার নয়, যত দরকার প্রাসঙ্গিক ছবি এবং শব্দের উচ্চারণ। একটা শিশু কিন্তু শব্দের আসলে যে ওটার প্রয়োগের দিকটা কি হবে, উৎপত্তি কি হবে, জানাচ্ছে যে কোনো যদি সে যদি পড়ে এ ফর অ্যাপেল এবং পাশে যদি একটা আপেলের ছবি দেওয়া থাকে তাহলে কিন্তু তার জন্য বোঝাটা সহজ হয়।
তো এরকম যে ছবি সংক্রান্ত বাচ্চাদের জন্য যেটা ছেড়ে দিতে হবে, কোনো কোনো অভিধানের চার্ট, টেবিল ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে যা বিশেষ ধরনের পাঠকদের সাহায্য করতে পারে। এবং তারপরে আমরা 5 নম্বরে বলছি যে সমজাতীয় অভিধানের সঙ্গে একটা তুলনা করা, কম্পেয়ার করা। এই ধরনের বিষয় অঞ্চল বা সময় ভিত্তিক একাধিক অভিধানের মধ্যে তুলনা করার সবচেয়ে সহজ উপায় হলো কয়েকটি শব্দ বেছে নেওয়া এবং তারপর প্রতিটি অভিধানে সেই শব্দের ভুক্তিগুলো দেখা, যে কোনটাতে কিভাবে তুলে দেওয়া হয়েছে। এসব শব্দ বিভিন্ন অভিধানে কিভাবে সংজ্ঞায়িত উপস্থাপিত হয়েছে তা থেকে অভিধানগুলো সম্বন্ধে একটা তুলনামূলক ধারণা পাওয়া যাবে। নির্বাচিত শব্দগুলো সাধারণভাবে প্রচলিত শব্দ থেকে শুরু করে একবার দুষ্প্রাপ্য শব্দ হতে পারে। এছাড়াও বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন শব্দ বেছে নেওয়া যেতে পারে। এছাড়া অন্য যেসব বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা যায় সেগুলো হচ্ছে যে চার্ট বা গ্রাফ, ছবির ব্যবহার, সংক্ষিপ্ত শব্দের ব্যাখ্যা, পদ শব্দের ব্যবহার বিধি, উদাহরণ ইত্যাদি ইত্যাদি। এই 5টা জিনিসের মাধ্যমে একজন গ্রন্থাগারিক তার গ্রন্থাগারের জন্য যখন অভিধান সিলেক্ট করবেন তখন তাকে অবশ্যই সংকলক এবং প্রকাশক, নির্ভুলতা বা সাম্প্রতিকতা, কাঠামো, পরিধি এবং সমজাতীয় অভিধানের সঙ্গে তুলনা এটা কনসিডার করতে হবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু অভিধান নিয়ে আলোচনা করব। বিশ্বজুড়ে নামী অনামী নানা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অনেকে অভিধান প্রকাশ করে থাকেন। বাংলা বা ইংরেজি বলেন, যে ভাষায় হোক না কেন এরকম গুরুত্বপূর্ণ কিছু অভিধানের উদাহরণ কিন্তু আমরা পেয়ে থাকি। সেটা অসংক্ষেপিত হোক, ব্যুৎপত্তিগত হোক, বিস্তারিত হোক, দ্বিভাষিক হোক, উপ বা আঞ্চলিক ভাষা হোক, অপশব্দ হোক বা সুভাষণ হোক, ভাব অভিধান হোক বা প্রয়োগবিধি হোক, সংক্ষিপ্ত শব্দ বা আদ্যাক্ষর হোক, যাই হোক না কেন। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হলো বিস্তারিত অভিধান, তারপরে ব্যুৎপত্তিগত অভিধান, সংক্ষিপ্ত অভিধান, দ্বিভাষিক বা বহুভাষিক অভিধান, উপভাষা ও আঞ্চলিক ভাষার অভিধান, অপশব্দ এবং সুভাষণের অভিধান। খারাপ এবং ভালো শব্দ দুই ধরনের কথা বলা হচ্ছে এখানে। ভাব অভিধান ও প্রয়োগবিধি, সংক্ষিপ্ত শব্দ ও আদ্যক্ষরা এবং উদ্ধৃতি অভিধান। আমি জাস্ট সংক্ষেপে একটু এগুলো বলি। বিস্তারিত অভিধান, এসব অভিধান সূচনা এবং হালনাগাদ করা খুবই সময় এবং ব্যয়সাধ্য হলেও বিভিন্ন ভাষায় এ ধরনের বেশ কিছু অভিধান রয়েছে। কঠোর প্রচেষ্টার মাধ্যমে যেগুলোর উচ্চ মান এবং ব্যাপকতা নিশ্চিত করা হয়। ইংরেজি ভাষায় এই ধরনের অভিধানের মধ্যে 1828 সালে নোয়া ওয়েবস্টার প্রণীত অ্যান আমেরিকান ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সুপ্রসিদ্ধ। আবার ওয়েবস্টার সিরিজের সর্বশেষ যে অসংক্ষেপিত অভিধান ওয়েবস্টার থার্ড, যার সাম্প্রতিকতম সংস্করণ 2002 সালে প্রকাশিত হয়েছিল, ওয়েবস্টার থার্ড নিউ ইন্টারন্যাশনাল ডিকশনারি আনঅ্যাপ্রাইজড। তারপরে যদি বলি ব্যুৎপত্তিগত অভিধানের কথা, ইংরেজি ভাষায় ব্যুৎপত্তিগত অভিধানের মধ্যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি সবচেয়ে ব্যাপক ভিত্তিক অভিধান হিসেবে খ্যাত। 1857 সালে প্রথম প্রকাশিত এই অভিধানটি, সালটা মনে রাখবেন, 1857 সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রকাশিত হয়। প্রকাশিত এই অভিধানটা 1971 সালে মাইক্রোফিল্ম, 1992 সালে সিডি-রম এবং 2000 সালে ওয়েবে প্রকাশ করা হয়। মুদ্রিত সংস্করণগুলোর মধ্যে সাম্প্রতিকতম হচ্ছে যে 1889 সালে প্রকাশিত সংস্করণটি 20 খণ্ড বিশিষ্ট। মূল অভিধানটা বেশ ব্যয়বহুল হওয়ায় অক্সফোর্ড অভিধানে বেশ কয়েকটি সংক্ষেপিত সংস্করণ প্রকাশ করা হয়েছে। এরিক পেট্রিস প্রণীত অরিজিনস এ শর্ট এটাইমোলজিক্যাল ডিকশনারি অফ মডার্ন ইংলিশ প্রকাশ করেছে গ্রিনিস হাউস। এই হলো ব্যুৎপত্তিগত অভিধানের কথা। তারপরে আমরা যদি বলি সংক্ষেপিত অভিধান, এগুলোর মধ্যে এক খণ্ডে সংক্ষেপিত অভিধান হচ্ছে যেগুলো সহজে বহনক্ষম এবং যাতে প্রচলিত শব্দগুলো কেবল স্থান পায়, যেহেতু এটা সংক্ষেপিত। এই ধরনের অভিধানের মধ্যে দ্য আমেরিকান হেরিটেজ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অভিধানটি হাউটন মিলফিল্ড প্রকাশনী কর্তৃক প্রকাশিত। এটি সহজে ব্যবহারযোগ্য অভিধান যার অঙ্গসজ্জা বেশ সুন্দর। এর হালনাগাদকৃত সংস্করণ প্রকাশিত 2006 সালে। এই ধরনের আরেকটি অভিধান হচ্ছে মেরিয়াম ওয়েবস্টার কলেজের ডিকশনারি, যার শব্দ ভান্ডার গ্রহণ করা হয়েছে মেরিয়াম ওয়েবস্টার ওয়ার্ল্ড ডাটাবেস থেকে। এর 11তম সংস্করণটা প্রকাশিত হয় 2003 সালে, যাতে 10,000 মতো শব্দ স্থান পেয়েছে। আর বার্ষিক চাঁদার ভিত্তিতে আসলে অনলাইন সংস্করণটা আমরা ব্যবহার করতে পারি, ফ্রি পাবেন না। বাংলাদেশ থেকে প্রকাশিত সংক্ষিপ্ত অভিধানের মধ্যে বাংলা একাডেমির উদ্যোগে প্রণীত সংক্ষিপ্ত বাংলা অভিধান উল্লেখযোগ্য। 1992 সালে আহমেদ শরীফের সম্পাদনায় এটা প্রকাশিত হয়েছিল। আর এরপরে আসতেছে দ্বিভাষিক বা বহুভাষিক যে অভিধান, অর্থাৎ এক ভাষা থেকে আরেক ভাষা দ্বিভাষিক, আবার এক ভাষা থেকে বিভিন্ন ভাষায় যদি রূপান্তরিত বহুভাষিক আমরা বলছি।
যে বিভিন্ন বিদেশি বা ভাষা বা ইংরেজি ভাষার মতো শব্দ শব্দ দ্বিভাষিক বহুভাষিক অভিধান রয়েছে, শব্দ ভান্ডার, বিষয়বস্তুর ব্যাপকতা, প্রয়োগ বিধি ইত্যাদি নানা বিষয়ে পার্থক্য রয়েছে এসব অভিধানের মধ্যে। পণ্ডিত গবেষকদের জন্য ব্যাপক ভিত্তিক বিশাল দ্বিভাষিক অভিধানের পাশাপাশি আছে পর্যটক, শিক্ষার্থী, ব্যবসায়ী ইত্যাদি নানা শ্রেণীর পেশার মানুষের জন্য বিশেষায়িত দ্বিভাষিক অভিধান। উদাহরণস্বরূপ যদি বলি, ক্যাসেলস, হার্পার কলিন্স, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস ইত্যাদি ইত্যাদি যে অভিধানগুলো আছে এগুলো দ্বিভাষিক বা বহুভাষায় প্রকাশিত করা হয়ে থাকে। আর এরপরেরটা হচ্ছে উপভাষা ও আঞ্চলিক ভাষার অভিধান। কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ভাষাগত বিবর্তন ও ভাষার ব্যবহার বিধির উপর প্রণীত উপভাষা এবং আঞ্চলিক ভাষার অভিধান। আঞ্চলিক ভাষা ও উপভাষা সম্বন্ধে জ্ঞান অর্জনের লক্ষ্যে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অভিধান প্রণীত হয়। বাংলা একাডেমি তত্ত্বাবধানে প্রণীত আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রচলিত উপভাষার একটি প্রামাণ্য সংকলন গ্রন্থ। 1958 সালে প্রথম দিকে এই প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, পাবনা, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, রংপুর, যশোর, বাকেরগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, করাচি অঞ্চল থেকে 453 জন সংগ্রাহকের মাধ্যমে মোট 1,66,246টি আঞ্চলিক শব্দ গৃহীত হয়। তো এইভাবে আসলে ভৌগোলিক অবস্থা ভেদে, অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষার অভিধানটাকে প্রণয়ন করা হয়। আর অপশব্দ এবং সুভাষণের কথা যদি বলি, তাহলে সাধারণ অভিধানে নানা স্থান পায় না এমন শব্দের সমন্বয়ে এই ধরনের অভিধানগুলো গঠিত হয়। অর্থাৎ এই শব্দগুলো জেনারেল যে ডিকশনারি সেখানে থাকবে না। অপশব্দগুলোর মধ্যে কোনোটি রুচি বিগহিত, আবার কোনোটি কথ্য ভাষায় ব্যবহার করা সাধারণত অভিধানে অন্তর্ভুক্ত করার যোগ্য বিবেচিত হয় না। অন্যদিকে সুভাষণ হচ্ছে এমন শব্দ যেগুলো সাহায্যে রূঢ় বা অতিমাত্রায় বাস্তবগন্ধি শব্দকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। যেমন অন্ধের পরিবর্তে দৃষ্টি প্রতিবন্ধী বা জেলখানার পরিবর্তে সংশোধনাগার শব্দের ব্যবহার। মানে পজিটিভ নেগেটিভ জিনিসটাকে পজিটিভলি বলা। যেমন জেলখানা কেমন শোনায়, যদি যেরকম বলা হয় যে সংশোধনাগার, তাহলে এটা ভালো শোনায়। আবার অন্ধ যদি বলি সেটা আরো খারাপ। আর যদি বলি দৃষ্টি প্রতিবন্ধী, তাহলে সেটা আবার, এটাকেই বলা হচ্ছে সুভাষণ। এগুলো যে ডিকশনারিতে স্থান পায় সেটাকেও আমরা বলছি সুভাষণ অভিধান। আর খারাপ শব্দগুলো অর্থাৎ যেগুলো প্রকাশিত হওয়ার মতো না সেগুলো অপশব্দ ডিকশনারিতে স্থান পায়। আর ভাব অভিধান বা প্রয়োগ বিধির কথা বললাম। ভাষা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভাব অভিধান বা থেসারাস অত্যন্ত প্রয়োজনীয় একটা তথ্য উপকরণ। এটি মূলত সমার্থক ও বিপরীতার্থক শব্দের অভিধান, যার সাহায্যে লেখক, গবেষক, সর্বশ্রেণীর মানুষ তাদের লেখনীতে সুস্পষ্টতা এবং বৈচিত্র্যতা নিয়ে আসতে পারেন। চিকিৎসাবিদ পিটার মার্ক রজেট কর্তৃক 1852 সালে প্রকাশিত রজেটস ইন্টারন্যাশনাল থেসারাস সুদীর্ঘকাল ধরে শব্দপ্রমীদের প্রয়োজন মিটিয়ে আসছে। বর্তমানে 7ম সংস্করণে পা দেওয়া এই ভাব অভিধানে বর্ণানুক্রমিকভাবে নয়, বরং শ্রেণীগতভাবে শব্দগুলোকে সাজানো হয়েছে। তারপরে আমরা যদি একটু বলি যে সংক্ষিপ্ত শব্দ এবং আদ্যাক্ষর, যেটা নিয়ে আদ্যাক্ষর অভিধান, সেটা হচ্ছে যে কোনো গ্রন্থাগারের জন্যই সংক্ষিপ্ত শব্দ ও আদ্যাক্ষর অভিধান গুরুত্বপূর্ণ তথ্য উপকরণ হিসেবে স্বীকৃত। এসব অভিধান লেখক, গবেষক, শিক্ষার্থী, সাংবাদিক সবারই কাজে লাগে। তো উদাহরণ যদি দিই তাহলে বলতে হয় যে অ্যাব্রিভিয়েশনস ডিকশনারি, যাতে 3 লক্ষের বেশি শব্দের ভুক্তি রয়েছে। এর পাশাপাশি চিকিৎসাবিদ্যা, রাজনীতি, ব্যবসা, শিক্ষা, আইন ইত্যাদি বিষয়েও কিন্তু সংক্ষিপ্ত শব্দের অভিধান আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে উদ্ধৃতি অভিধান, অর্থাৎ যে কোনো রেফারেন্স সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উদ্ধৃতি অভিধান। এসব অভিধান থেকে পাঠক নির্দিষ্ট বিষয়ে বা লেখকের উদ্ধৃতি খুঁজে নিতে পারেন। এই ধরনের অভিধান উদ্ধৃতির প্রথম লাইন অনুসারে নির্ঘণ্ট থাকে, যাতে সেগুলো পাঠকের মাধ্যমে পাঠক অনুসন্ধান চালাতে পারে। উদ্ধৃতি অভিধানের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে বার্টলেটস ফ্যামিলিয়ার কোটেশনস। এটা 1885 সালে প্রথম প্রকাশিত হয়। এই অভিধানের সাম্প্রতিক সংস্করণ হচ্ছে 7ম সংস্করণ। প্রায় 2000 লেখকের 25,000 বেশি উদ্ধৃত এতে স্থান পেয়েছে। এই হলো আমাদের কিছু গুরুত্বপূর্ণ অভিধান। তারপরে বাংলা ভাষার কয়েকটা গুরুত্বপূর্ণ অভিধান নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে যদি নামগুলো আমরা বলি, অনেক অভিধান আছে, সবগুলো আলোচনা করা সম্ভব নয়। তারপর যদি কয়েকটা বলি তাহলে আসতেছে শব্দার্থ প্রকাশিকা, অভিধান চিন্তামণি, বঙ্গীয় শব্দকোষ, বাংলা ভাষার অভিধান, যথাশব্দ, একাডেমিক বিদ্যার্থী বাংলা অভিধান, শব্দ সংকেত, দেবের নব অভিধান তাকে আমরা বলি। তাছাড়া সংসদ বাঙালি চরিতার্থ বিধান, ব্যুৎপত্তি
সিদ্ধার্থ বাংলা কোষ, সঙ্গীত সাধক অভিধান, বাংলা শব্দের উৎস সন্ধানে, শিক্ষা কোষ, চলতি বাংলা অভিধান, সংসদ অর্থবিদ্যা অভিধান, উদ্ধৃতি অভিধান, বাংলা স্ল্যাং সমীক্ষা অভিধান, এরকম অনেক অভিধান আছে, যেটা আসলে মানে আপনারা যদি একটু দেখেন তাহলে পাবেন। আমি একটু একটু ব্যাখ্যা করি যে শব্দার্থ প্রকাশিকা, যেটা প্রথমে আমি বলেছি, সেটা আসলে কি। শব্দার্থ প্রকাশিকা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 1861 সালে কেশবচন্দ্র রায় কর্মকার এর সংকলনে প্রথম প্রকাশিত হয় এই অভিধানটা। কেশব চন্দ্র রায় কর্মকার 1861 সালে, আর এটার দ্বিতীয় সংস্করণ হয় 1863 সালে। প্রথম সংস্করণে 40,000-এর বেশি শব্দ ছিল, আর দ্বিতীয় সংস্করণে যা বেড়ে দাঁড়ায় প্রায় 46,000-এ। যৌগিক শব্দসমূহ এতে পৃথকভাবে চিহ্নিত হয়েছে। সংস্কৃতকে অনুসরণ করে বিশেষ্য শব্দ সমূহের লিঙ্গ নির্দেশ, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সর্বনাম ও অব্যয় শব্দকে বিশেষভাবে চিহ্নিত করা ছাড়াও ধাতু থেকে নিষ্পন্ন শব্দের অর্থ নিরূপণ করা হয়েছে। শব্দ ভাণ্ডারের অন্যান্য উৎস উপেক্ষিত হয়নি। পৃষ্ঠা 710। সাম্প্রতিকতম সংস্করণটি প্রকাশিত হয়েছে নিমাই চন্দ্র পালের সম্পাদনায় 2004 সালে। এটা হলো শব্দার্থ প্রকাশিকা। এরপরে অভিধান চিন্তামণির কথা একটু বলি, যে জৈন পণ্ডিত শ্রী হেমচন্দ্র সুরি প্রণীত এবং নারায়ণ চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত এই অভিধানটা প্রকাশ কলকাতাস্থ শারদকুঞ্জ। এটা 757 পৃষ্ঠা বিশিষ্ট। এই অভিধানে হিন্দু পুরাণের বিভিন্ন শ্লোকের শব্দার্থ এবং ব্যাখ্যা আছে বহু প্রাচীন শব্দের সমাবেশ, শব্দের প্রতিশব্দ ও প্রায় সমার্থক শব্দের সংকলন আছে। এতে জৈন ধর্মের বহু শব্দের পারিভাষিক শব্দ এবং স্থান পেয়েছে। আর একটা বলবো বাংলা ভাষার অভিধান, বঙ্গীয় শব্দকোষটা বললাম না, জ্ঞানেন্দ্র মোহন দাস এর সম্পাদনায় সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত এই অভিধানে 2টি খণ্ডে 1,15,000-এর বেশি শব্দ বা শব্দাবলী রয়েছে। প্রামাণ্য উচ্চারণ সংকেত, ব্যুৎপত্তি নির্ণয়, বানান নির্দেশ, তদ্ভব শব্দের সাথে কথ্য, দেশজ, বিদেশি ভাষা থেকে আদৃত শব্দের প্রতি সমবিচার, বিন্যাসের অর্থের বৈচিত্র্য, ঐক্যের সংকেত দান এবং প্রয়োগের উদাহরণ এবং উদ্ধৃতির সাহায্যে শব্দের অর্থ স্পষ্টীকৃত করা হয়েছে। আছে 15টি মূল্যবান পরিশিষ্ট, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাংকেতিক বর্ণমালা, বিদেশি নামের বাংলা প্রণীতকরণ, বাংলা বানানের বিভিন্ন নিয়ম ইত্যাদি। প্রথম খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছিল 2318 এবং দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছিল 1154। আর একটা বলি, বাংলা স্ল্যাং বা সমীক্ষা অভিধানটা একটু বলি, যে অভ্র বসুর সম্পাদনায় এই অভিধানটা প্রকাশ করে পেপিরাস, প্রকাশকাল 2005। সাধারণত স্ল্যাং বলতে অশ্লীল বা অশিষ্ট শব্দকেই বোঝায়, তবে এগুলো স্ল্যাং এর একটা অংশ মাত্র। অশ্লীল স্ল্যাং ছাড়াও স্ল্যাং এর বিভিন্ন ধরনের এই অভিধান ধরার চেষ্টা করা হয়েছে। অভিধান সম্পাদকের ভাষ্য এমন যে কোনো ভাষার স্ল্যাং এর বিষয়টিকে দেখবার অনেক দৃষ্টিকোণ থাকতে পারে। প্রথমত স্ল্যাং সমাজের বিভিন্ন স্তরে আলাদা হয়ে যায়। শিক্ষিত শহুরে মানুষের স্ল্যাং ও অশিক্ষিত গ্রাম্য মানুষের স্ল্যাং এক নয়। নারী পুরুষের স্ল্যাং আলাদা। বিভিন্ন উপভাষায় স্বতন্ত্র স্ল্যাং পাওয়া যাবে। সময়ের ভেদে স্ল্যাং এর চরিত্র বদলায়। এ গ্রন্থে নগরকেন্দ্রিক শহুরে মানুষের স্ল্যাংই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লিখিত উপাদান এবং ক্ষেত্র সীমা সমীক্ষা নির্ভর মৌখিক উপাদানের মাধ্যমে শব্দগুলোর প্রয়োগ করা হয়েছে। বাংলা ভাষায় স্ল্যাং এর বিবর্তন ও বাংলা স্ল্যাং ভান্ডারের বৈশিষ্ট্য, বাংলা সাহিত্যের স্ল্যাং এর ব্যবহার, এসবের উপর গুরুত্বপূর্ণ নিবন্ধ রয়েছে এবং এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 446। তো এভাবে অনেক ডিকশনারি আছে, সবগুলো আলোচনা করে সারা রাত বললেও শেষ হবে না। এরপরে আমার আর কিছু বলার নাই।